আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার। বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার সাথে যোগ দিচ্ছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ঘোষণা দিয়েছেন তিনি ইরানের সাথে আবারও বসতে চান। ইরানের সাথে এবারের বৈঠকে পরমাণু বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন। কোথায় এই বৈঠক হবে এটা নিয়ে জল্পনা কল্পনা চলছে। সামনে আসছে দুটো দেশের নাম, পাকিস্তানের ইসলামাবাদ এবং ভিয়েনা। এই দুটো দেশের দুটো শহরের নাম আসছে আলোচনায়। তবে ট্রাম্প বলছেন তিনি পাকিস্তানকেই বেছে নিতে চান। পাকিস্তানের ইসলামাবাদে আবারও আলোচনা হতে পারে, তবে সেই আলোচনায় কে কারা কিভাবে বসবে সেটা নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো কিছু হয়নি। অর্থাৎ দুই দেশের কারা কারা সেখানে বসবে সেটা নিয়ে নিশ্চিত কিছু বলা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে এই ঘোষণা দিয়েছেন, ওদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীও বলছেন যে ইসলামাবাদ আবারও এই দুই দেশের প্রতিনিধি দলকে শান্তি আলোচনায় বসাতে চায় এবং সেটা হয়তোবা আগামী বৃহস্পতিবার শুক্রবার হতে পারে। এমনকি এই আলোচনা নিয়ে, এই শান্তি আলোচনা নিয়ে কথা বলার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন মুসলিম বিশ্বের দুটো গুরুত্বপূর্ণ দেশ সফর করার ঘোষণা দিয়েছেন। আগামীকালকে খুব সম্ভবত তিনি সৌদি আরবে যাবেন, তারপরে তুরস্কে আসবেন। সৌদি আরব এবং তুরস্কে তিনি এই শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে আসছেন। কি আলোচনা তিনি করবেন? ইরানকে কি ধরনের চাপ দেয়া যেতে পারে সেটা, নাকি আমেরিকাকে কি ধরনের চাপ দেয়া যেতে পারে সেটা, নাকি উভয় পক্ষ থেকে এই যে এর আগে শান্তি আলোচনাটা হলো, সেই শান্তি আলোচনায় কোন কোন বিষয়গুলো সামনে এসেছে খুব সম্ভবত সেটা নিয়েই তিনি আলোচনা করবেন এবং এই শান্তি আলোচনায় উভয় পক্ষকে কিভাবে কনভিন্স করা যায় আর একটু, খুব সম্ভবত সেটা। কারণ একদিকে তুরস্কের, অন্যদিকে সৌদি আরবের আমেরিকার সাথে ভালো একটা যোগাযোগ আছে। আমেরিকার উপরে প্রভাব আছে বলা যাবে না, কারণ আমেরিকার উপরে প্রভাব আছে একটা মাত্র দেশে, সেটা হচ্ছে ইসরায়েলের। তো আমেরিকার সাথে ভালো একটা সম্পর্ক আছে এবং একই সাথে ইরানের সাথে তুরস্কের মোটামুটি একটা যোগাযোগ আছে। এবং এই নতুন করে যে শান্তি আলোচনার কথা বলা হচ্ছে সেটার ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য, সেটার ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য, সেটার বিস্তারিত নির্ধারণ করার জন্য তুরস্ক, সৌদি আরব, মিশর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকে পাকিস্তানে বৈঠক করেছেন। সুতরাং নতুন করে আবার এই যুদ্ধবিরতি খেলা শুরু হবে। সেখানে যুদ্ধবিরতি হবে কিনা, ট্রাম্প বলছেন আমি এমন কোনো কিছু চাই না যে ইরান আবার পরমাণু অস্ত্র পাক। ট্রাম্পের কথা হচ্ছে, আমার কাছে প্রস্তাব এসেছে যে ইরান 20 বছর তার পরমাণু কার্যক্রম বন্ধ রাখবে, এটা কোনোভাবেই আমি মেনে নেব না। ইরান কোনোদিনই পরমাণু কার্যক্রম চালু করতে পারবে না, এরকম একটা পরিস্থিতিতে ইরানকে যেতে হবে, এটা হচ্ছে তার কথা। আর ইরানের পক্ষ থেকে যে তথ্যগুলো আসছে সেগুলো হচ্ছে যে না, সর্বোচ্চ 5 বছর আমি এই পরমাণু প্রকল্প স্থগিত রাখতে পারি। এখন দেখা যাক, মূল ঘটনা ওইখানেই, সেখানে আবার ফিরে আসবো। এবার আমরা একটু লেবাননের দিকে তাকাই। লেবাননের হিজবুল্লাহকে নিরস্ত্র করতে লেবাননের সরকার এবং ইসরায়েলের সরকারের প্রতিনিধি দল আমেরিকাতে বৈঠক করছেন। লেবাননের সরকারের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত, আর ইসরায়েলের সরকারের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত বৈঠক করছেন। মধ্যস্থতা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেখানে রুবিও বলছে এটা একটা হিস্টোরিক বা ঐতিহাসিক একটা সম্মেলন এবং এই সম্মেলন থেকে আমরা একটা শান্তি চুক্তির রোডম্যাপ তৈরি করতে পারবো। এখন শান্তি চুক্তির রুটম্যাপ কি? তাদের কথা হচ্ছে শান্তি চুক্তির রোডম্যাপটা হচ্ছে মূলত হিজবুল্লাহকে নিরস্ত্রকরণের মাধ্যমে শুরু হবে। মানে প্রথম কাজই হচ্ছে হিজবুল্লাহকে কিভাবে নিরস্ত্র করব। হিজবুল্লাহ বলছে এই আলোচনা আমরা মানি না এবং আমরা এই আলোচনার ফলাফলকে মেনে নিব না। এটা হচ্ছে হিজবুল্লাহর কথা। কারণ হিজবুল্লাহর কথা হচ্ছে যে লেবাননের সরকার আর ইসরায়েলের সরকার এরা তো উভয় পক্ষই একই জিনিস চায়, সেখানে তো আমার কিছু নাই, আমি তো নাই, এবং তারা চায় যে কোনো ভাবেই হোক হিজবুল্লাহ নিরস্ত্র হবে। কিন্তু হিজবুল্লাহ কেন অস্ত্র ধরেছে, হিজবুল্লাহ কেন কার বিরুদ্ধে লড়াই করেছে, কিসের জন্য লড়াই করেছে, কার জন্য লড়াই করেছে,
এগুলোর কোনো প্রশ্ন, এগুলোর কোনো আলোচনায় যদি সেখানে উত্থাপিত না হয়, তাহলে সেই আলোচনার ফলাফলকে মেনে নেয়া আর না নেয়ার মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে হিজবুল্লাহর কথা। যাই হোক, সেখান থেকে হয়তো একটা আসতে পারে যে লেবাননের সরকার এবং ইসরায়েলের সরকার মিলে, আমেরিকা মিলে হিজবুল্লাহকে একটা দিয়ে দিল যে 3 দিনের মধ্যে তুমি তোমার সব অস্ত্র ছেড়ে চলে যাবা, এই উদ্দেশ্যে আমরা যুদ্ধবিরতি ঘোষণা করলাম এবং পরবর্তীতে আলোচনা হবে এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য লেবাননের সরকার ইসরায়েলকে সাপোর্ট দিবে, আমেরিকা সেখানে মধ্যস্থতা করবে, আন্তর্জাতিক আরো কিছু দেশ সেখানে থাকবে এবং ডিফ্যাক্টো ভাবে লেবাননের দক্ষিণাঞ্চল ইসরায়েল দখল করে নেবে। এরকম একটা জিনিস আসতে পারে, না আসলে ভালো, ভালো কিছু হলে তো ভালোই, কিন্তু আমার ধারণা আর কি। এখন হরমুজ প্রণালীতে কি ঘটেছে, হরমুজ প্রণালীতে কি হচ্ছে? আল জাজিরা বলছে হরমুজ প্রণালী থেকে কমপক্ষে 3টা জাহাজ বের হয়ে গেছে এই ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধ দেওয়ার পরে। আর তুরস্কের আনাদোলু এজেন্সি রিপোর্ট করেছে যে হরমুজ প্রণালী থেকে ট্রাম্পের এই অবরোধের পরে প্রায় 21টা জাহাজ যাওয়া আসা করেছে, বের হয়েছে এবং ঢুকেছে। এরকম 21টা জাহাজ, 17টা বের হয়েছে, 14টা ঢুকেছে, আনাদোলু এজেন্সি রিপোর্ট। বিভিন্ন ধরনের এই যে আন্তর্জাতিক যে সমস্ত জাহাজের রুট এবং জাহাজের যাতায়াতকে মনিটর করে, ট্র্যাক করে যে সমস্ত সংস্থা আছে, তাদের কাছ থেকে তথ্য নিয়ে তারপর আনাদোলু এজেন্সি এটা করেছে। আর মার্কিন সেন্টকম বলছে যে আমরা অবরোধ দেওয়ার পরে একটা জাহাজও হরমুজ প্রণালী দিয়ে যেতে পারে নাই আর আসতেও পারে নাই। এটা হচ্ছে সেন্টকমের কথা। ট্রাম্পের কথা ছিল আমি এই অবরোধ দেওয়ার আগে দৈনিক 34টা জাহাজ যেত। দৈনিক কয়টা? 34টা জাহাজ হরমুজ প্রণালী থেকে যেত, এটা ছিল তার কথা। চিন্তা করতে পারো তোমরা, দৈনিক 34টা জাহাজ যেত, আর আমি সেখানে পুরো জাহাজই যাচ্ছে না এখন, এটা হচ্ছে তার কথা। অথচ এই 34টা জাহাজ যাওয়ার আগে সে বলছিল কি যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিছে, সেখান থেকে কোনো জাহাজ যাতায়াত করতে পারতেছে না, এই বিষয়ে তোমরা ইরানকে ধরো। ইরান বলছিল যে আমি হরমুজ প্রণালী বন্ধ করিনি, আমি জাস্ট হচ্ছে অনুমতি দিয়ে জাহাজকে পার করে দিচ্ছি। তো এখন ট্রাম্প সেই জায়গায় আসছে, সে বলছে 34টা জাহাজ যেত। কেন সে এই 34টার কথা এখন বলছে? সে নিজে যে অবরোধ দিছে সেই অবরোধটা কতটা বাস্তব, সেই অবরোধটা কতটা কঠিন, যে কোনো জাহাজ যেতে দিচ্ছি না, দেখো 34টা যাচ্ছে, সেটাকে বোঝানোর জন্য। এখন হরমুজ প্রণালী থেকে জাহাজ যাচ্ছে কি যাচ্ছে না আমি কেমনে কব ভাই? তো এই 3টা রিপোর্টকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। কোনটাকে বিশ্বাস করবেন সেটা, একটা বলছে কমপক্ষে 3টা, আরেকটা বলছে 21টার মতো, আরেকটা বলছে একটাও না। এমনকি আমেরিকার সেন্টকম বলছে গতকাল থেকে 6টা জাহাজ যাওয়ার জন্য হরমুজ প্রণালী থেকে বেরোয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আমেরিকার অবরোধের কারণে তারা বের হতে পারে না। এখন এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে কি প্রশ্ন? যে আচ্ছা, হরমুজ প্রণালী থেকে কেন গত 24 ঘন্টায় একটা জাহাজও বের হবে না, তাই না? একটা জাহাজও বের হবে না কেন? আমেরিকার কথা ছিল হরমুজ প্রণালী থেকে ইরানের বন্দরে যাওয়া আসা করা জাহাজ বেরোতে পারবে না, যেতে পারবে না। তো আরব দেশগুলোর বন্দরে যাওয়া আসা করা জাহাজ তো যেতে পারবে, সুতরাং সেগুলোতে তো সমস্যা নাই, সেগুলো তো যাওয়া আসা করতে পারবে, সেগুলো তো কয়টা গেল সেটা বলো, সেটাও তারা বলছে না। এখন এই অবস্থায়, এই পরিস্থিতিতে আরো কিছু ঘটনা ঘটছে। ঘটনাগুলোর মধ্যে কি? ডোনাল্ড ট্রাম্পের সাথে পোপ লেও চতুর্দশ, তার মধ্যে যে সংঘাত, যে ফাইট, সেই ফাইটে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত তার পোস্ট করা সেই এআই দিয়ে করা ছবিটা, যেখানে সে নিজেকে যীশু খ্রিস্টের জায়গায় বসিয়েছিল, এক হাতে তার আলো, চন্দ্র বা সূর্য বা আলো বা নূর যেটাই বলেন, আরেক হাত হচ্ছে তার এক অসুস্থ রোগীর মাথায়, সে রোগী সুস্থ করছে। পরবর্তীতে এটা নিয়ে খ্রিস্টান জগতে, ক্যাথলিক খ্রিস্টান জগতে ব্যাপক পরিমাণে সমালোচনার পরে সে বলেছিল যে আমি তো এটাকে নিজেকে খ্রিস্টান জগতের কি বলে যীশু খ্রিস্ট হিসেবে ওখানে আমি নিজেকে ধরি নাই, আমি ওটাকে জাস্ট হচ্ছে একজন ডাক্তার, আমি মানুষকে ভালো করছি, মানুষের ভালোর জন্য কাজ করছি, সেটা দেখানোর জন্য করছি। তোমরা কেন শুধু শুধু আমাকে এটা বলো? আমি তো সিম্পল একজন ডাক্তার হিসেবে, এবং আমি তো স্বাভাবিকভাবেই মানুষের ভালোর জন্যই কাজ করি, আমি মানুষের প্রসপারিটি, মানুষের ভাগ্যের উন্নতির জন্য, মানুষের হচ্ছে অর্থনৈতিক উন্নতির জন্য, মানুষের ভালোর জন্যই কাজ করি, আমি তো খারাপ কিছু করছি না, আমি সেটাকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা এটাকে ভুল বুঝলা। এটা হচ্ছে ট্রাম্পের কথা। কিন্তু সে যেই পোশাক, সেখানে যেই পোশাক, যেই কি বলে, যেই সমস্ত সিম্বল সে ব্যবহার করেছে, পিছনে কতগুলো হচ্ছে ওই
খ্রিস্টান জগতের, খ্রিস্টানের যে সমস্ত খ্রিস্টানদের যে চার্চগুলো আছে, গির্জাগুলো আছে, গির্জায় গেলে দেখবেন যে হচ্ছে সবসময়ই এই যীশু খ্রিস্টের বা ঈসা আলাইহিস সালামের যে মূর্তি তারা বা ছবি তারা হচ্ছে আঁকে বিভিন্ন জায়গায়, সেখানে দেখবেন যে তার সাথে হচ্ছে অনেকগুলো ফেরেশতা টেরেশতা এরকম। ঠিক ট্রাম্পেরটা ওই রকমই ছিল, আকাশে উঠছে ফেরেশতা, সে আকাশ থেকে এসে তারপরে হচ্ছে ইয়া করছে। কারণ সে বলছে আমি এখানে নিজেকে ডাক্তার হিসেবে, তো ডাক্তার হিসেবে তোমার এই এত কাহিনী করার কি দরকার ছিল? যাই হোক, সে পরবর্তীতে এই টুইটটা ডিলিট করে দিয়েছে। এখন টুইট ডিলিট করার পরে তার কাছে প্রশ্ন আসছে যে তাহলে তুমি কি এই পোপের কাছে ক্ষমা প্রার্থনা করবা? কারণ তুমি তো খ্রিস্টান জগৎকে এখানে আঘাত দিয়েছো। সে বলছে না, আমি পোপের কাছে কেন ক্ষমা প্রার্থনা করব? এক দর্শক বলছেন সরোয়ার ভাই চলেন হরমুজ প্রণালীর পাড়ে বসে দেখি কোনো জাহাজ পার হয় কিনা। এটা একটা ভালো কথা বলছেন। হরমুজ প্রণালীর পাড়ে বসে ধরেন আপনি হচ্ছে একতারা বাজালেন আর হচ্ছে আমি গান গাইলাম, তাই না? খারাপ হয় না। যাই হোক, এই একতারার কথা শুনে মনে পড়লো আজকে পয়লা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষ, বাংলা নববর্ষের শুভেচ্ছা। আপনাদের এই বাংলা বছরটা সুখ সমৃদ্ধি এবং ধনধান্যে পুষ্পে ভরা একটা জীবন হোক, একটা বছর কাটুক, এই শুভ কামনা আপনাদের সবার জন্য। যারা বিদেশে আছেন তারা হয়তো খুব ভালোভাবে এই দিবসটা পালন করতে পারছেন না, যারা দেশে আছেন তারা এই দিবসটা হয়তো ভালোভাবে উদযাপন করছেন বা করতে পারছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। এখন ট্রাম্প এই কাজগুলো করার সাথে সাথে আরো কি করছে? ট্রাম্প বলছে যে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ওই মহিলা হচ্ছে খুব খারাপ একটা মহিলা, ও আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। অথচ এই মেলোনির সাথে ট্রাম্পের সেই রকম একটা সম্পর্ক ছিল, মানে যথেষ্ট পরিমাণে। যখন পুরো ইউরোপ ট্রাম্পের বিরুদ্ধে, তখন মেলোনি বলছে না, ট্রাম্পকে দোষ দেওয়া যাবে না, ট্রাম্প তো কিছু কিছু ক্ষেত্রে ভালো কাজই করেছে, ট্রাম্প যেটা করেছে সেটাকে সাপোর্ট দেওয়া দরকার, আমি ট্রাম্পকে সাপোর্ট দিই। কিন্তু এই ইসরায়েলকে সাপোর্ট দিতে গিয়ে মেলোনি যতটুকু দিয়েছেন তাতে ট্রাম্পের হয় নাই। ট্রাম্প স্পেনকে ধরার পরে মেলোনিকে ধরেছেন। কি জন্য? কারণ হচ্ছে মেলোনি ইসরায়েলের সাথে তাদের রাষ্ট্রের একটা সামরিক চুক্তি ছিল, সেই চুক্তিটাকে বাতিল করেছে। কেন করেছে? কারণ দেশের মধ্যে ইসরায়েল বিরোধী ব্যাপক একটা আন্দোলন, ব্যাপক একটা বিক্ষোভ শুরু হয়েছিল এই গাজা ভূখণ্ডে ইসরায়েলি আক্রমণের পর। এবং ইতালি থেকে অনেকগুলো ফ্লোটিলা, আপনারা জানেন যে হচ্ছে গাজায় সুমুদ ফ্লোটিলা গিয়েছিল, এই গাজার দিকে যে নৌবহর, ত্রাণের নৌবহর যেগুলো গিয়েছিল ইটালির বিভিন্ন বন্দর থেকে সেগুলো ছেড়েছিল। এখন আবার নতুন আরেকটা নৌবহর ইতালির বন্দর থেকে এবং স্পেন থেকে ছেড়েছে। সুতরাং এই সব কিছু মিলিয়ে ইতালির সরকার ব্যাপক পরিমাণে চাপে আছে। আপনারা জানেন যে ওই নৌবহরের ফেরানোর জন্য হচ্ছে ইতালির সরকার জাহাজ পাঠিয়েছিল, পরে নৌবহর ফেরে নাই। এরপরে ইতালির সরকার বলেছিল যে আমরা ইসরায়েলের জলসীমা পর্যন্ত তোমাদেরকে দেখবো, যদি ইসরায়েল তোমাদের উপর আক্রমণ করে তাহলে তোমাদেরকে উদ্ধার করার জন্য আমরা যাব সেখানে, এরকম কিছু কথা বলেছিল। পরবর্তীতে সে ফেরত এসেছে সেই জাহাজ। তো ইসরায়েলের সরকার, এই ইতালির সরকার ব্যাপক পরিমাণে চাপে থাকার কারণে আস্তে আস্তে মেলোনি সেখান থেকে সরে গেছে। এর মধ্যে আবার এই পোপের সাথে ট্রাম্পের যে একটা ব্যাপক পরিমাণে সম্পর্ক খারাপ, সম্পর্কচ্ছেদ, এটার কারণেও দেখা গেছে যে ইতালির উপরেও কিন্তু ট্রাম্প অনেকটাই ক্ষেপা। আর এই যুদ্ধ নিয়ে, ইরানের উপরে যুদ্ধ নিয়ে ট্রাম্প চেয়েছিল যে স্পেন যদি তাকে আকাশসীমা ব্যবহার করতে না দেয় তাহলে ইতালির আকাশসীমা ব্যবহার করবে। ইতালি বলছে আমার আকাশসীমাও আমি ব্যবহার করতে দেব না। সুতরাং এই সব কিছু নিয়ে এখন এই জর্জিয়া মেলোনিকে ব্যাপক পরিমাণে ইতালির যে নারী প্রধানমন্ত্রী তাকে ব্যাপক পরিমাণে হেস্তনেস্ত করা শুরু করেছেন ট্রাম্প। তিনি বলছেন উনি একটা খারাপ মহিলা, ওনাকে আমার কখনোই পছন্দ হয় নাই, উনি ইরানকে সাপোর্ট দিচ্ছে, উনি পরমাণু অস্ত্রকে সাপোর্ট দিচ্ছে, উনি ইরানের পরমাণু অস্ত্র হোক এটা চাইছে। ওদের হাতে যদি পরমাণু অস্ত্র যায় তাহলে তো সারা বিশ্বই শেষ হয়ে যাবে, ইটালিও ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই মেলোনির কাছে ইটালি নিরাপদ না, মেলোনি যদি সুযোগ পায় তাহলে ইটালিকে 2 মিনিটের মধ্যেই ধ্বংস করে দেবে। এই ধরনের কথাবার্তা ট্রাম্প বলছেন জর্জিয়া মেলোনিকে আক্রমণ করার জন্য। ব্রিটেনের সাবেক একজন ন্যাটো প্রধান, ব্রিটেনের সামরিক জেনারেল এবং সাবেক ন্যাটোর প্রধান,
তিনি ব্রিটেনকে বলেছেন যে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি, তোমাদের খবরই নেই, সরকার কোনো কাজই করছে না, আমরা যে পরিস্থিতিতে আছি এই পরিস্থিতিতে চলতে গেলে আমাদের ভবিষ্যৎ থাকবে না, আমরা শেষ হয়ে যাব। কোন দিক থেকে বলছেন? সে সামরিক দিক থেকে বলছেন এবং অর্থনৈতিক দিক থেকে বলছেন, এবং বলছেন যে ট্রাম্পের পিছনে যেভাবে হচ্ছে দৌড়াদৌড়ি আমরা শুরু করেছি, তাতে ব্রিটেনের নিজস্ব পলিসি যদি আমরা তৈরি না করি তাহলে ব্রিটেনের সামনে আগানোর কোনো সুযোগ নাই, এরকম একটা কথা সেখান থেকে এসেছে।